আলাইকুম। আমন্ত্রণ বাংলা ভিশন সংবাদে আপনাদের সাথে আছি শিখা আজিজ। শুরুতেই বিআরবি কেবল সংবাদ শিরোনাম। ফেনীতে অগ্নিদগ্ধ মাদ্রাসা ছাত্রীর অবস্থা এখনো আশঙ্কাজনক। দায়িত্ব অবহেলার দায়ে থানার ওসিকে বদলি, মামলা স্থানান্তর পিবিআইয়ে। 7 দিনের রিমান্ডে অধ্যক্ষ সিরাজ। আগুন সন্ত্রাসী জঙ্গিবাদ লালন পালনকারীরা দেশের উন্নয়ন চায় না বলেছেন প্রধানমন্ত্রী। 50 জনকে দেয়া হলো বঙ্গবন্ধু বিজ্ঞান ও প্রযুক্তি ফেলোশিপ। খালেদা জিয়ার মুক্তির আগে সম্ভাবনা নেই বিএনপির কাউন্সিলর, জানিয়েছেন দলীয় নেতারা। নেত্রীর প্যারোল নিয়ে মন্ত্রীদের বিরুদ্ধে রসিকতার অভিযোগ রিজভির। বিদেশি টিভি চ্যানেলে দেশে সম্প্রচারে অবশ্যই মানতে হবে অবৈধ বিজ্ঞাপন বন্ধের আইন, বলেছেন তথ্যমন্ত্রী। নইলে প্রতিষ্ঠানের লাইসেন্স বাতিল ও 2 বছর কারাদণ্ডের হুঁশিয়ারি। ভারতে 17তম লোকসভা নির্বাচনের প্রথম দফার ভোট গ্রহণ কাল সব প্রস্তুতি সম্পন্ন। ভোট হবে 7 দফায়। ক্ষমতাসীন বিজেপিকে সমর্থন পাকিস্তানের প্রধানমন্ত্রী। দেখছিলেন বিআরবি কেবল সংবাদ শিরোনাম। এবারে বিস্তারিত। ফেনীতে দগ্ধ মাদ্রাসা ছাত্রী নুসরাত জাহান রাফির অবস্থা এখনো আশঙ্কাজনক। অবস্থার উন্নতি হলে তাকে সিঙ্গাপুর নেওয়া হবে বলে জানিয়েছেন ঢাকা মেডিকেলের বার্ন ইউনিটের সমন্বয়ক ডাক্তার সামন্তলাল সেন। এদিকে প্রধানমন্ত্রী সার্বক্ষণিক নুসরাতের চিকিৎসার খোঁজখবর নিচ্ছেন বলে জানিয়েছেন স্বাস্থ্য প্রতিমন্ত্রী মুরাদ হাসান। নুসরাতকে দেখে বুধবার সকালে সর্বশেষ অগ্রগতি সিঙ্গাপুর জেনারেল হাসপাতালের চিকিৎসকদের পাঠায় মেডিকেল বোর্ড। ঘণ্টাখানিক পরই কিছু পরামর্শ দেন সেখানকার চিকিৎসকরা। বর্তমান অবস্থায় নুসরাতকে সিঙ্গাপুর নেওয়া সম্ভব নয় বলেও জানান চিকিৎসকরা। সবাই বসে একটা মিটিং করে সিদ্ধান্ত নেয় যে কালকের মতোই আপনিও যে এই অবস্থায় তাকে এই 5 ঘন্টা জার্নি করা খুব ডিফিকাল্ট, মানে এয়ার জার্নি করলে উপরে তো গেলে হাইওয়ে পিছনে এই প্রশ্নের জন্য ক্ষতি হবে। সেই জন্য তারা আজকেও বলতো যে না, আরো ওয়েট করা উচিত, তারপরে আমরা ডিসিশন নিব তাকে আনতে পারবো কিনা। ঢাকা মেডিকেলে নুসরাতের শারীরিক অবস্থার খোঁজ নেন স্বাস্থ্য প্রতিমন্ত্রী। জানান তার চিকিৎসায় সর্বাত্মক সহায়তা করছে সরকার। পেশেন্টের ইনশাআল্লাহ যখন অবস্থার উন্নতি হবে এবং পেশেন্ট ট্রান্সফার করার মতো শারীরিক অবস্থা তৈরি হবে, তখন আমরা এই পেশেন্টকে সিঙ্গাপুরে ট্রান্সফার করার জন্য আমরা সবভাবে প্রস্তুত। মাননীয় প্রধানমন্ত্রী সেই নির্দেশনা দিয়েছেন, প্রত্যেকটি মুহূর্তে উনি খবর নিচ্ছেন। এদিকে অপরাধীদের দৃষ্টান্তমূলক শাস্তির নিশ্চয়তা চান নুসরাত জাহান রাফির স্বজনরা। এর কন্ডিশন গতকালকে যেরকম ছিল এখনও সেরকমই আছে, দোয়া করো। আমরা সিঙ্গাপুর থেকে চিকিৎসার যে সমস্ত আদেশ পাইছি সে লক্ষ্যে আমরা কাজ করছি। নুসরাতের উপর হামলার প্রতিবাদে মানববন্ধন করেছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের আইন অনুষদের শিক্ষার্থীরা। রিয়াদ তালুকদার, বাংলা ভিশন, ঢাকা। এদিকে 7 দিনের রিমান্ডে পাঠানো হয়েছে মাদ্রাসা ছাত্রী নুসরাত হত্যা চেষ্টা মামলার প্রধান আসামি অধ্যক্ষ সিরাজউদ্দৌলাকে। অন্য 2 জন 5 দিনের রিমান্ডে। এদিকে দায়িত্বে অবহেলার অভিযোগে তাৎক্ষণিক বদলি করা হয়েছে সোনাগাজী মডেল থানার ওসি মোয়াজ্জেম হোসেনকে। এই মামলার তদন্তভার পিবিআইকে দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে। ফেনীর সোনাগাজী ইসলামিয়া ফাজিল মাদ্রাসার অধ্যক্ষ সিরাজউদ্দৌলাকে 7 দিন ও ওই মাদ্রাসার ইংরেজি বিভাগের শিক্ষক আফসার হোসেন ও সহপাঠী আরিফুর ইসলামকে 5 দিনের রিমান্ডে পাঠানো হয়েছে। বুধবার দুপুর 1টার দিকে ফেনীর সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট শরাফত উদ্দিন তাদেরই রিমান্ড দেন। রিমান্ড শুনানি শেষে আসামি সিরাজউদ্দৌলা 7 দিনের, আসামি আফসার উদ্দিন এবং আরিফুর ইসলামের 5 দিনের রিমান্ড মঞ্জুর করেছেন। এর আগে মঙ্গলবার একই আদালতে 5 দিন করে রিমান্ডে দেওয়া হয় এই মামলার অন্য 4 আসামি নূর হোসেন কেফায়েতুল্লাহ, আলাউদ্দিন ও শহীদুল ইসলামকে। এই মামলার আরেক আসামি জুবাইর আহমেদকে গ্রেপ্তার করা হয়েছে বুধবার সকালে। এদিকে মাদ্রাসা ছাত্রী নুসরাত জাহান রাফিকে পুড়িয়ে হত্যা চেষ্টার ঘটনায় দায়িত্বে অবহেলার অভিযোগে তাৎক্ষণিক সোনাগাজী মডেল থানার ওসি মোয়াজ্জেম হোসেনকে বদলি করা হয়েছে আর্মড পুলিশ ব্যাটালিয়নে। সেই সঙ্গে মামলাটির তদন্তভার থানা পুলিশ থেকে পিবিআইতে স্থানান্তর করা হয়েছে। গত 6 এপ্রিল আলিম পরীক্ষা দিতে সোনাগাজী ইসলামিয়া ফাজিল মাদ্রাসা কেন্দ্রে গেলে কৌশলে পাশের ভবনের ছাদে ডেকে এনে নুসরাতের শরীরে কেরোসিন ঢেলে আগুন ধরিয়ে দেয় দুর্বৃত্তরা। এতে তার শরীরের 85% পুড়ে যায়। সে যেই হোক তাকে আইনের আওতায় আনার জন্য দৃষ্টি আকর্ষণ ফেনীর সোনাগাজীর মাদ্রাসা ছাত্রী নুসরাত জাহান রাফিকে পুড়িয়ে হত্যার চেষ্টার প্রতিবাদ অব্যাহত রয়েছে। জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে দেশের বিভিন্ন জায়গায় মানববন্ধন সহ বিভিন্ন কর্মসূচি পালন হচ্ছে। মোর্শেদা রাসেল, বাংলা ভিশন, নিউজ ডেস্ক।
অগ্নিসন্ত্রাস, জঙ্গিবাদ লালন পালনকারীরা কখনোই দেশের উন্নয়ন চায় না বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। দেশের অর্থনীতিকে টেকসই করতে বিজ্ঞান ও প্রযুক্তিকে কাজে লাগানোর পরামর্শ দেন তিনি। উচ্চশিক্ষা ও গবেষণায় সাফল্য অর্জনকারীদের প্রতি বছর বঙ্গবন্ধু ফেলোশিপ দিয়ে থাকে বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয়। এ ধারাবাহিকতায় বুধবার বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে বঙ্গবন্ধু ফেলোশিপ, বিজ্ঞান ও প্রযুক্তি ফেলোশিপ ও গবেষণায় অনুদান দেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। উন্নত বিশ্বের সাথে তাল মেলাতে বিজ্ঞান ও প্রযুক্তি খাতসহ সকল ক্ষেত্রে গবেষণা বাড়ানোর উপর গুরুত্ব আরোপ করেন সরকার প্রধান। আমাদের অর্থনৈতিকভাবেও যথেষ্ট আমরা স্বাবলম্বিতা অর্জন করছি। আমি মনে করি যারা এখানে গবেষক আছেন আরও ভালো করে গবেষণা করুন, যাতে আরও কোন কোন ক্ষেত্রে বাংলাদেশ আরও বেশি উৎকর্ষতা লাভ করতে পারে এবং কোথায় কোথায় আরও বেশি আমাদের বিনিয়োগ করা দরকার। সেইভাবেই আমাদের দেশের জল, বায়ু, মাটি, পানি সব কিছু নিয়েই আমাদের কাজে সেদিকে লক্ষ্য রেখেই সবাই কাজ করবেন। দেশের উন্নয়ন বিরোধী, যুদ্ধাপরাধী, সন্ত্রাসী, জঙ্গিবাদীদের ব্যাপারে সবাইকে সতর্ক থাকতে বলেন তিনি। ৭৫ থেকে ৯৬ ২১ বছর আর ২০০১ থেকে ২০০৮ এই ২৯ বছর যারা ক্ষমতায়, বাংলাদেশের আর্থ সামাজিক উন্নয়নের কোনো চিহ্ন তারা রাখতে পারেনি বা করেনি, আর করবে না, এটা স্বাভাবিক। যারা স্বাধীনতায় বিশ্বাস করে নাই, আর যারা গণহত্যার সাথে জড়িত, আর যারা এখনও যেমন অগ্নিসন্ত্রাস করে মানুষ হত্যা করে, জঙ্গিবাদ সন্ত্রাসকে যারা লালন পালন করে, তারা দেশের উন্নতি চায় না। কারণ স্বাধীনতার আদর্শেই যদি কেউ বিশ্বাস না করে, তারা দেশের মানুষের উন্নতি চাইবে কেন? তার নিজেদের কিছু সম্পদ বানানোর দিকে যতটা দৃষ্টি, নিজেদের ভাগ্য গড়ার যত দৃষ্টি, ততটা জনগণের দিকে না। গবেষণার মাধ্যমে নতুন প্রযুক্তি আর জায়গা তৈরি করতে গবেষকদের প্রতি আহ্বান জানান প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সৈয়দ আব্দুল মুহিত, বাংলা ভিশন, ঢাকা। বেগম খালেদা জিয়া মুক্তি পাওয়ার আগে বিএনপির কাউন্সিলের কোনো সম্ভাবনা নেই বলে জানিয়েছেন দলটির নেতারা। তারা বলেছেন, কাউন্সিল করার মতো রাজনৈতিক পরিবেশও দেশে নেই। বিপুল সংখ্যক নির্বাহী কমিটির সদস্য সহ নেতাকর্মীরা কারাগারে, অনেকে আত্মগোপনে। এ অবস্থায় কাউন্সিল সম্ভব নয় বলে জানান নেতারা। বিএনপির সবশেষ কাউন্সিল হয়েছিল 2016 সালের 19 মার্চ। বিএনপির গঠনতন্ত্র অনুযায়ী 3 বছর পর পর কাউন্সিল করতে হবে। সেই হিসেবে এবছরই দলটির কাউন্সিল হওয়ার কথা, কিন্তু বিএনপি নেতারা জানিয়েছেন কাউন্সিল করার মতো রাজনৈতিক পরিবেশ এখন নেই। 1 বছরেরও বেশি সময় কারাগারে থাকা দলের চেয়ারপারসন বেগম খালেদা জিয়া কবে মুক্ত হবেন তার উপরই নির্ভর করছে দলের কাউন্সিল। ম্যাডামের মুক্তির উপর বহু কিছু নির্ভর করতেছে। কাউন্সিল ডিউ হয়েছে আমাদের। সাপোজ এখন কালকে যদি আমি কাউন্সিল ডাকি, হাজার হাজার গায়েবী মামলায় আমার সব জেলার প্রেসিডেন্ট সেক্রেটারিরা, আমাদের কেন্দ্রীয় নির্বাহী কমিটির অনেক কর্মকর্তা সদস্য জেলখানায় আছে, কিংবা তারা গ্রেফতার এড়িয়ে চলছে, তারা তো কাউন্সিলে যোগদান করতে পারবে না। তাহলে আমাদের কাউন্সিলে তো কাউন্সিলরের উপস্থিতি সংকট হবে। যদি কাউন্সিল যদি প্রতিনিধিত্বশীল একটা পরিষদ হয়, তাহলে সেরকম একটা প্রতিনিধিত্বশীল পরিষদ বসে সিদ্ধান্ত নেওয়ার মতো পরিবেশ এখন নাই। তবে কাউন্সিল না হলেও তৃণমূল অঙ্গ সংগঠনগুলো পুনর্গঠনের কাজ চলছে বলে জানান নেতারা। আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান প্রায় প্রতিদিনই বিভিন্ন জেলা বা বিভিন্ন অঙ্গ দলের সঙ্গে কথা বলছেন এবং তাদেরকে প্রয়োজনীয় পরামর্শ দিচ্ছেন, এবং এটা আমাদের দলের সিদ্ধান্ত অনুযায়ী উনি করছেন। যারা সবচেয়ে যোগ্য বলে ইতিমধ্যে নিজেদের প্রমাণ করতে পেরেছেন, যারা সাহসী, যারা সৎ, যারা দলের মর্যাদাকে ঊর্ধ্বে তুলে রাখার ক্ষমতা রাখেন, তাদেরকে দিয়ে করা হবে। নানাভাবেই দলের অনেক জায়গায় মৃত্যুবরণ করেছে, অনেকগুলো পদ খালি আছে। এসব জায়গা অবিলম্বে পূরণ করে নূতন উদ্যমে মাঠে নামার মতো নূতন রক্ত সঞ্চালন প্রয়োজন এখন বিএনপির মধ্যে। বিরূপ রাজনৈতিক পরিবেশের মধ্যেও দল পুনর্গঠন করে আরও শক্তিশালী করা হবে বলে জানান বিএনপি নেতারা। জাহাঙ্গীর আকন্দ, বাংলা ভিশন, ঢাকা। মন্ত্রীরা বেগম খালেদা জিয়ার প্যারোলের মুক্তির কথা বলে রসিকতা করছেন। প্যারোল নিয়ে তাদের বক্তব্য দুরভিসন্ধিমূলক বলে মন্তব্য করেছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। নয়াপল্টনে কেন্দ্রীয় কার্যালয়ে সংবাদ সম্মেলনে তিনি অভিযোগ করেন, বেগম খালেদা জিয়ার জনপ্রিয়তায় ভীত হয়ে সরকার তাকে আবারও হেয় প্রতিপন্ন করার চক্রান্তে নেমেছে। বেগম খালেদা জিয়ার হাঁটাচলা করতে অসুবিধা হয়, আদালতের নির্দেশেই ফাতেমা তার সঙ্গে আছে, এটাও হিংসুক সরকারের সহ্য হচ্ছে না।
ফাতেমার বাবাকে প্রাণনাশের হুমকি দিয়ে তাকে বেতন দেওয়া হচ্ছে না বলে দু একটি গণমাধ্যমকে দিয়ে মিথ্যা রিপোর্ট করিয়েছে অভিযোগ করে রিজভী বলেন, অথচ ফাতেমার মা বলছেন তারা নিয়মিত টাকা পান। ফাতেমার বাবাকে প্রাপ্য টাকা ছাড়াও অগ্রিম টাকা দেওয়া হয়েছে। প্যারোল নিয়ে সরকারের উদ্দেশ্য সফল হয়নি বলেই এখন বেগম খালেদা জিয়াকে নিয়ে অপপ্রচার চালানো হচ্ছে বলে অভিযোগ করেন রুহুল কবির রিজভী। খাদ্যে ভেজাল দেয়া ক্ষমাহীন অপরাধ, আগুন দিয়ে মানুষ পোড়ানো ও সড়কে মৃত্যুর চেয়েও ভয়ঙ্কর বলেছেন খাদ্য মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি মোহাম্মদ নাসিম। জাতীয় সংসদের মিডিয়া সেন্টারে সংবাদ সম্মেলনে তিনি কথা বলেন। রোজার মাসে নিত্য প্রয়োজনীয় পণ্যের দাম না বাড়ানো ও ভেজাল না দিতে ব্যবসায়ীদের অনুরোধ জানান মোহাম্মদ নাসিম। জানান, খাদ্যে ভেজাল প্রতিরোধে মাদক ও জঙ্গিবাদ নির্মূলের মতো সারা দেশে অভিযান জোরদার ও আইনের প্রয়োগের সুপারিশ করেছে সংসদীয় কমিটি। খাদ্যমন্ত্রী সাধন চন্দ্র মজুমদার জানান, খাদ্যে ভেজাল রোধে সরকার জিরো টলারেন্স নীতিতে অটল আছে থাকবে। তার মতে, খাদ্যে ভেজাল দেওয়া ৩০২ ধারার চেয়েও বড় অপরাধ। ভেজাল নির্মূল খাদ্য মন্ত্রণালয়ের একার পক্ষে সম্ভব নয়, একে সামাজিক আন্দোলনে পরিণত করার তাগিদও দেন খাদ্যমন্ত্রী। যারা খাদ্যে ভেজাল দেয় তারা আগুনে পুরনো রাজনীতির চাইতে ভয়ঙ্কর, সড়কে মানুষকে হত্যা করার চাইতে ভয়ঙ্কর এই খাদ্য ভেজালকারী এই ব্যবসায়ী, এই মুনাফাখোররা। আপনার মাধ্যমে অনুরোধ করবো ব্যবসায়ীদেরকে, তারপর দয়া করে এবারে এবছরে আপনারা দয়া করে রোজার মাসে সংযত থাকবেন, সংযম থাকবেন, কোনো খাদ্যের দাম বাড়াবেন না। দয়া আমাদের যদি বিবেককে যদি আমরা বিসর্জন দিয়ে যদি আমরা ভেজাল দিই, তাহলে আমি মনে করি যে তারা দেশের শত্রু, জাতির শত্রু, এবং তারা একজন হত্যাকারী ৩০২ ধারার থেকেও তাদের বেশি অপরাধ করে বলে আমি মনে করি। শুধুমাত্র খাদ্য মন্ত্রণালয়ের দায়িত্ব না, 18টা মন্ত্রণালয় শুধু নয়, আমি মনে করি প্রতিটি মানুষের দায়িত্ব রয়েছে, প্রতিটি সংগঠনের দায়িত্ব রয়েছে এই ভেজাল বিরোধী আন্দোলনের সাথে সম্পৃক্ত হয়ে আমাদের সামাজিক আন্দোলন গড়ে তোলা। বিদেশি টিভি চ্যানেলে দেশে সম্প্রচার করতে হলে অবৈধ বিজ্ঞাপন বন্ধের আইন অবশ্যই মানতে হবে বলে হুঁশিয়ারি দিয়েছেন তথ্যমন্ত্রী ডক্টর হাসান মাহমুদ। এ বিষয়ে নোটিশ দিয়ে লাইসেন্সধারী 2 ডাউনলিংক প্রতিষ্ঠানকে সতর্ক করা হয়েছে বলেও জানান তিনি। সিদ্ধান্ত মানতে বেঁধে দেওয়া হয়েছে 15 দিনের সময়সীমা। দেশি হোক বা বিদেশি, নিয়ম বহির্ভূতভাবে বিদেশি চ্যানেলে বিজ্ঞাপন প্রচার অবৈধ। এই আইন লঙ্ঘনকারী প্রতিষ্ঠানের লাইসেন্স বাতিল ছাড়াও 2 বছর কারাদণ্ডের হুঁশিয়ারিও দেন তথ্যমন্ত্রী। বুধবার সচিবালয়ে বেসরকারি টেলিভিশন মালিকদের সংগঠন অ্যাডকো নেতাদের সঙ্গে বৈঠক করেন তথ্যমন্ত্রী। এ সময় সংগঠনটির নতুন সভাপতি মাছরাঙ্গা টিভির ব্যবস্থাপনা পরিচালক অঞ্জন চৌধুরী জানান, সরকারি সিদ্ধান্ত অমান্য করে বিদেশি চ্যানেলগুলোতে এখনও চলছে বিজ্ঞাপন। অন্য টেলিভিশন মালিকরাও জানান, বিদেশি চ্যানেলে বিজ্ঞাপনের মাধ্যমে দেশের বাইরে চলে যাচ্ছে 5 থেকে 600 কোটি টাকা। এতে হুমকিতে পড়েছে টেলিভিশন শিল্পের 6000 কোটি টাকার বিনিয়োগ এবং 10,000 গণমাধ্যম কর্মীর ভবিষ্যৎ। যে 500 থেকে 600 কোটি টাকার মতো এই আমাদের যে এখন যে টাকা এই বিজ্ঞাপন খাতে চলে যাচ্ছে বিদেশে, টেলিভিশন শিল্পকে বাঁচানো দুষ্কর হয়ে যাচ্ছে, অনেক কঠিন হয়ে যাচ্ছে। এবং এটার একটা বিশেষ কারণ হচ্ছে যে আমাদের ক্লিন ফিড না থাকাতে সমস্ত অ্যাডভার্টাইজমেন্টগুলো বাইরে থেকে আসছে। স্টিল বিদেশি বিজ্ঞাপন প্রচার হচ্ছে, এটা বন্ধ হচ্ছে না। আমাদের আইন আছে, আপনি টাইম দিয়েছেন, তারপরেও আমি মনে করি এখন আপনার কঠোর হওয়ার সময় এসছে। প্রথমে হচ্ছে এই ক্লিন ফিডটা নিশ্চিত করতে হবে এবং ডিজিটাইজেশনে উনি বললেন উইন উইন ফর গভর্নমেন্ট অ্যান্ড আস, কিন্তু এটা উইন উইন ফর কেবল অপারেটরস অ্যান্ড ডিস্ট্রিবিউটার্স অলসো। অ্যাডকো নেতাদের দাবির বিষয়ে তথ্যমন্ত্রী জানান, 13 বছর ধরে আইন লঙ্ঘন করে বিদেশি চ্যানেলগুলোতে চলা বিজ্ঞাপন বন্ধে জাদুভিশন লিমিটেড এবং ন্যাশন ওয়াইড মিডিয়া লিমিটেডকে কারণ দর্শানোর নোটিশ দেওয়া হয়েছে। তারা আরও 15 দিন সময় চেয়েছে বিস্তারিত আমাদেরকে জানানোর জন্য। আমরা 15 দিন সময় মঞ্জুর করছি, তবে অনির্দিষ্টকাল সময় দেওয়া সম্ভবপর হবে না। আইন যদি কেউ না মানে তাহলে তাদের লাইসেন্স বাতিল হতে পারে, এবং আইন যদি কেউ না মানে তাহলে তাদের 2 বছরের কারাদণ্ড হতে পারে এবং অর্থদণ্ড হতে পারে। বাংলাদেশে যদি কেউ লাইসেন্স নিয়ে সরকারের কাছ থেকে লাইসেন্স নিয়ে ব্যবসা করতে হয়, বাংলাদেশের আইন মানতেই হবে। মন্ত্রী জানান, বিদেশি কোনো চ্যানেল সরকার বন্ধ করেনি, করতেও চায় না, তবে আইন লঙ্ঘন করে কিছু করতে দেয়া হবে না। দেশে বিশ্বমানের শিল্পী থাকতে বিদেশে সেকেন্ড গ্রেডের অনুষ্ঠান ও বিজ্ঞাপন বানানো বন্ধে ব্যবস্থা নেয়ারও আশ্বাস দেন তথ্যমন্ত্রী। জিয়াউল হক সবুজ, বাংলা ভিশন, ঢাকা।
রাত পোহালেই শুরু ভারতে লোকসভা নির্বাচনের প্রথম দফার ভোট গ্রহণ, সম্পন্ন সব প্রস্তুতি। এরই মধ্যে কেন্দ্রগুলোতে পৌঁছে গেছে ইলেকট্রনিক ভোটিং মেশিন সহ প্রয়োজনীয় সরঞ্জাম। এদিকে লোকসভা নির্বাচনে ক্ষমতাসীন বিজেপিকে সমর্থন দিলেন পাকিস্তানের প্রধানমন্ত্রী ইমরান খান। বিজেপির মাধ্যমেই কাশ্মীর সংকটের সমাধান দেখছেন পাকিস্তান প্রধানমন্ত্রী। বিস্তারিত ডেস্ক রিপোর্টে। সবকটি ইলেকট্রনিক ভোটিং মেশিন ঠিক আছে কিনা তাই যাচাই করে দেখছেন ভারতের উত্তরপ্রদেশের গাজিয়াবাদ শহরের এই নির্বাচনী কর্মকর্তা। যাচাই বাছাই শেষে সেগুলো চলে যাচ্ছে বিভিন্ন কেন্দ্রের কর্মকর্তাদের হাতে। একই চিত্র হায়দ্রাবাদ সহ প্রথম দফায় ভোট হতে যাওয়া সবকটি আসনে। বৃহস্পতিবার ভোট নেওয়া হবে অন্ধ্রপ্রদেশ, অরুণাচল প্রদেশ, আসাম, বিহার, ছত্তিশগড়, জম্মু কাশ্মীর এবং পশ্চিমবঙ্গ সহ ২০ রাজ্যের ৯১টি আসনে। নিষেধাজ্ঞা উপেক্ষা করে ভোটের আগের দিন হায়দ্রাবাদের বিভিন্ন জায়গায় নির্বাচনী প্রচারণা চালিয়েছে বিজেপির সমর্থকরা। তবে যে নির্বাচনকে ঘিরে তৈরি হয়েছিল মোদির বায়োপিক পিএম নরেন্দ্র মোদি, সে ছবির মুক্তি আটকে দিল দেশটির নির্বাচন কমিশন। সাফ জানিয়ে দিল ভোট শেষ হওয়ার আগে ছবির মুক্তি নয়। বিভিন্ন জায়গায় প্রচারণা চালাচ্ছে কংগ্রেসও। উত্তরপ্রদেশের আমেথিতে বড় ধরনের রোড শো করেছে কংগ্রেস। কেরালার ওয়ানাদের পর এদিন আমেথিতে দ্বিতীয় মনোনয়নপত্র জমা দিয়েছেন কংগ্রেস সভাপতি রাহুল গান্ধী। অবশ্য দিনে সবচেয়ে বড় চমক দিলেন পাকিস্তানের প্রধানমন্ত্রী ইমরান খান। কাশ্মীর ইস্যুতে পাকিস্তানের ভূখণ্ডে ভারত বিমান হামলা চালালেও ভোটের আগের দিন বিজেপিকে সমর্থন দিলেন পাক প্রধানমন্ত্রী। বললেন, নির্বাচনের মাধ্যমে বিজেপি আবারও সরকার গঠন করতে পারলে কাশ্মীর সংকট সমাধানের সম্ভাবনা রয়েছে। তার আশঙ্কা, ভারতে কংগ্রেসের নেতৃত্বে সরকার গঠন হলে কাশ্মীর সংকট নিয়ে মধ্যস্থতা উদ্বেগজনক দিকে মোড় নিতে পারে। রিফাত জামান, বাংলাভিশন নিউজ ডেস্ক। সিবিসি টাইলস সংবাদ বিরতির সঙ্গেই থাকুন, ফিরে এসে থাকছে। আশুলিয়ার রুস্তমপুর এলাকায় বেশ কয়েকটি অবৈধ স্থাপনা উচ্ছেদ করেছে আজ বিআইডব্লিউটিএ। গ্রিন লাইন বাসের চাপায় পা হারানোর প্রাইভেট কার চালক রাসেলকে ৫ লাখ টাকা চেক দিয়েছে পরিবহন কর্তৃপক্ষ। স্বাগত আরেকবার বাংলাদেশের সংবাদে। ঢাকার চারপাশের নদী দখলমুক্ত করতে ২৬তম দিনের উচ্ছেদ অভিযান চালিয়েছে বিআইডব্লিউটিএ। সকালে আশুলিয়ার রুস্তমপুর এলাকায় বেশ কয়েকটি অবৈধ স্থাপনা উচ্ছেদ করা হয়। বিআইডব্লিউটিএ এর জমি দখল করে বালুর ব্যবসার দায়ে নিলামে বিক্রি করা হয় বালু। কোনো ধরনের নোটিশ না দিয়ে পৈতৃক জমি থেকে জোর করে উচ্ছেদের অভিযোগ ভুক্তভোগীদের। দ্বিতীয় পর্বের পর ১১ দিন বিরতি দিয়ে মঙ্গলবার তৃতীয় ধাপের অভিযানে নামে বিআইডব্লিউটিএ। তৃতীয় ধাপের দ্বিতীয় দিনে বুধবার উচ্ছেদ করা হয় আশুলিয়া এলাকার বেশ কয়েকটি স্থাপনা। তুরাগ নদী দখল করে গড়ে তোলা বাগানও গড়িয়ে দেয় বিআইডব্লিউটিএ। ভেঙে দেওয়া হয় পানি উন্নয়ন বোর্ডের জমিতে গড়ে ওঠা কয়েকটি স্থাপনাও। ঠিক এই মুহূর্তে আমরা যে জায়গাটায় আছি সেখানে নদীটা এখানে একটা বাঁক নিয়েছিল, সেই বাঁকটাতে আসলে ওই প্রবাহটা বন্ধ করে বড় একটি জায়গা ভরাট করা হয়েছিল। এখানে দৃশ্যত যে বাগান, অনেক গাছপালা লাগানো হয়েছে এমন দেখা যাচ্ছে, কিন্তু আমরা নকশা অনুযায়ী দেখলাম যে এইটাও আসলে নদীর অংশ। ঢাকার চারপাশের নদী রক্ষা ও উদ্ধারে এই অভিযান চলবে বলে জানিয়েছে বিআইডব্লিউটিএ। এক্সকেভেশন করে নদী প্রশস্ত করা, তারপরে ড্রেজিং করে নদী গভীর করা, পাশাপাশি নদীকে দূষণমুক্ত করার ক্ষেত্রে যে সমস্ত কার্যক্রম সেগুলো কিন্তু নিরবিচ্ছিন্নভাবে আপনার দীর্ঘমেয়াদী প্রক্রিয়াতেই চলবে। তবে বিআইডব্লিউটিএ এবং পানি উন্নয়ন বোর্ডের জমির বাইরে ব্যক্তিগত জমিতেও চালানো এই অভিযানে ক্ষুব্ধ স্থানীয়রা। আমাদের নদীর ডিমার্কেশনের পিলারও আছে, ওয়াটার বোর্ডের পিলার আছে, মাঝখানে প্রায় ৫০০ ফিট করে জায়গা আছে। এই জায়গাগুলি কার? এই জায়গাগুলো আমাদের প্রত্যেক সমিতি, এমন প্রায় ব্রিটিশ আমলে আমাদের সিএসআরএস নকশা সবই আছে, আমাদের বর্ষা সবই আমাদের আছে। এই জমিগুলো কোনো প্রকার নোটিশ ছাড়াই সব ভেঙে লাগবে, কোনো বলবো না এটা হইল না। মাঝখানে আমাদের জমি, এখন এই জমিতে স্থাপনা করছি বা ভাড়া দিছি, এখন নিলামও করতেছে আবার ভাঙ্গেও দিতেছে। মুহিবুল্লাহ মুহিব, বাংলাভিশন, ঢাকা। গ্রিন লাইন বাসের চাপায় পা হারানো প্রাইভেট কার চালক রাসেল সরকারকে ৫ লাখ টাকার চেক দিয়েছে পরিবহন কর্তৃপক্ষ। বিকেলে আদালতের মাধ্যমে রাসেলকে এই চেক দেওয়া হয়। ক্ষতিপূরণের বাকি ৪৫ লাখ টাকা দিতে তাদের ১ মাস সময় দিয়েছে উচ্চ আদালত। বিচারপতি FRM নাজমুল আহসান ও বিচারপতি KM কামরুল কাদেরের হাইকোর্ট বেঞ্চ এ সময় দেন। একই সাথে রাসেল সরকারের ক্ষতিগ্রস্ত ডান পায়ের চিকিৎসা
সাভারের সিআরপিতে করানোর এবং বাম পায়ে কৃত্রিম পা লাগানোর চিকিৎসা করানোর আদেশ দেন আদালত। এর আগে আজ বিকেল ৩টের মধ্যে ক্ষতিপূরণের কিছু টাকা গ্রিন লাইন মালিককে পরিশোধ করতে বলেন হাইকোর্ট। গত বছরের ২৮ এপ্রিল মেয়র মোহাম্মদ হানিফ ফ্লাইওভারের কথা কাটাকাটির জেরে গ্রিন লাইফ পরিবহনের বাস চালক প্রাইভেট কার চালক রাসেলের উপর দিয়েই বাস চালিয়ে দেন। এতে রাসেলের বাম পা বিচ্ছিন্ন হয়েছে। দাঁড়াটা যেন দ্রুত কার্যকর, এরপরে যেন আমাকে আর কখনো আমাকে এভাবে ভুক্ত চালকের চার্জশিটের জন্য আমি গত 15 দিন আগে আমার যাত্রাবাড়ি থানায় সাহেবকে আমি নিজেই চিঠি পাঠাইছিলাম। 3 দিন আগে ফোন দিয়েছিল যে চার্জশিট সে রেডি করছে, এখন জজ করে জমা দেয়নি। আসলে এখন কি করছে সেটা আমি জানি না। চালকের দৃষ্টান্তমূলক একটা শাস্তি হোক। জাজিরার পর এবার মাওয়া প্রান্তে বসানো হলো পদ্মা সেতুর 10ম স্প্যান। বুধবার বেলা 12টার দিকে 12 ও 14 নম্বর পিলারে বসানো হয় স্প্যান। এর ফলে দৃশ্যমান হলো সেতুর 1.5 কিলোমিটার। চলতি মাসে আরও একটি স্প্যান বসানোর পরিকল্পনা রয়েছে বলে জানিয়েছেন প্রকল্প পরিচালক। নতুন করে গতি পাচ্ছে পদ্মা সেতুর কাজ। এ নিয়ে নদীতে স্প্যান বসলো 10টি, এর মধ্যে 8টি স্প্যান জাজিরা প্রান্তে। এ প্রান্তেই তাই কার্যত দৃশ্যমান সেতুর কর্মযজ্ঞের বড় অংশ। বুধবার সকাল 8টা32 দিকে মাওয়া কুমারভোগ কনস্ট্রাকশন ইয়ার্ড থেকে ৩,৬০০ টন ধারণ ক্ষমতার ভাসমান ক্রেনে করে স্প্যানটি নিয়ে যাওয়া হয়। মাওয়া প্রান্তে আরও বেশ কটি পিলার পুরো প্রস্তুত বলে চলতি মাসেই 2টি স্প্যান তোলার পরিকল্পনা সেতু কর্তৃপক্ষের। আবারও নিচ্ছি সিবিসি টাইলস সংবাদ বিরতির সঙ্গেই থাকুন। ফিরে এসে থাকছে কাল থেকে অনুষ্ঠেয় ভারতের লোকসভা নির্বাচনে জনমত জরিপে এগিয়ে নরেন্দ্র মোদীর বিজেপি নেতৃত্বাধীন এনডিএ জোট। বিশ্বকাপ ক্রিকেট দল ঘোষণা 18 এপ্রিল। প্রিমিয়ার লিগের কয়েকজনের পারফরমেন্স নিয়ে চিন্তিত বিসিবি, জানিয়েছেন টিম আকরাম খান ও নান্নু। আবারও স্বাগত বাংলাদেশ সংবাদে। আমিন জুয়েলার্স আন্তর্জাতিক সংবাদ। এবার ভারতের 17তম লোকসভা নির্বাচনে এবার 7 দফায় ভোট শেষ হবে 19 মে। লোকসভার পাশাপাশি বিধানসভা নির্বাচনেরও ভোট হবে 4টি রাজ্যে। দীর্ঘ এই নির্বাচন প্রক্রিয়ার খুঁটিনাটি নিয়ে মেহরাব হোসাইন খানের ডেস্ক রিপোর্ট। বিশ্বের বৃহত্তম সংসদীয় গণতন্ত্রের দেশ ভারতের 90 কোটি ভোট নিতে হিমশিম খেতে হয় দেশটির নির্বাচন কমিশনকে। তাই ভোট চলে কয়েক দফায়। এবার 29 রাজ্যে 545টির মধ্যে 2টি অ্যাংলো ইন্ডিয়ান সম্প্রদায়ের জন্য সংরক্ষিত হয়। ভোট হবে 543টি আসনে। সর্বশেষ জনমত জরিপে গেলবারের মতো শক্ত অবস্থান না হলেও অন্যান্য দলের তুলনায় এগিয়ে নরেন্দ্র মোদীর বিজেপি নেতৃত্বাধীন এনডিএ জোট। টানা দ্বিতীয় দফায় জোট সরকার গঠনের আভাস দিয়েছে প্রায় সবগুলো জনমত জরিপ। আর কংগ্রেসের আসন গতবারের চেয়ে বাড়ার আভাস থাকলেও সরকার গঠনের ন্যূনতম সংখ্যাগরিষ্ঠতা অর্জনে ব্যর্থ হবে দলটির নেতৃত্বাধীন ইউপিএ জোট। এবার প্রথম দফায় 11 এপ্রিল ভোট হবে অন্ধ্রপ্রদেশ, মণিপুর, আসাম সহ 20 রাজ্যের 91টি আসনে। 18 এপ্রিল হবে ত্রিপুরা ও উত্তরপ্রদেশ সহ 13টি রাজ্যের 97টি আসনের ভোট। 23 এপ্রিল তৃতীয় দফায় ভোট হবে উড়িষ্যা, ছত্তিশগড়, গুজরাট সহ 14 রাজ্যের 115টি আসনে। 29 এপ্রিল ভোট হবে মধ্যপ্রদেশ ও রাজস্থান সহ 9 রাজ্যের 71টি আসনে। পঞ্চম দফায় উত্তরপ্রদেশ ও ঝাড়খণ্ড সহ 7 রাজ্যের 51টি আসনে ভোট হবে 6 মে। 12 মে ভোট হবে নয়াদিল্লি ও হরিয়ানা সহ 7 রাজ্যের 59টি আসনে। সবশেষ 19 মে সপ্তম দফায় হিমাচল ও পাঞ্জাব সহ 8 রাজ্যের 59টি আসনে ভোট নেওয়ার মাধ্যমে শেষ হবে নির্বাচনের দীর্ঘমেয়াদী প্রক্রিয়া। লোকসভার পাশাপাশি অন্ধ্র, সিকিম, অরুণাচল ও উড়িষ্যায় হবে বিধানসভা নির্বাচনও। এই প্রক্রিয়ায় ভোট শেষ করতে সময় লাগবে প্রায় 1.5 মাস। 2014 সালের লোকসভা নির্বাচনে ভোট হয়েছিল 9 দফায় 35 দিন ধরে। মাত্র 4 দিনে শেষ হয় 1980 সালের নির্বাচন, যা ভারতের সবচেয়ে স্বল্প সময়ে সমাপ্ত নির্বাচন। নির্বাচন প্রক্রিয়া দীর্ঘ হওয়ার কারণ হিসেবে স্থানীয় পুলিশের দলীয়করণ এবং সহিংসতায় ক্ষমতাসীনদের পক্ষ নেওয়ার প্রবণতাকে দুষছেন বিশেষজ্ঞরা। ভোটারদের আচরণ প্রভাবিত করে গ্রহণযোগ্য দলকে ক্ষমতায় আনার কৌশলও এটি। এছাড়া পর্যাপ্ত জনবল এবং প্রশিক্ষণের অভাবকেও দায়ী করেছেন কেউ কেউ। মেহরাব হুসাইন খান, বাংলা ভিশন, নিউজ ডেস্ক।
সংবাদ শেষ করব বিআরবি কেবল শিরোনামগুলো আরেকবার। ফেনীতে অগ্নিদগ্ধ মাদ্রাসা ছাত্রীর অবস্থা এখনও আশঙ্কাজনক, দায়িত্বে অবহেলার দায়ে থানার ওসিকে বদলি, মামলা স্থানান্তর পিবিআই এর 7 দিনের রিমান্ডে অধ্যক্ষ সিরাজ। আগুন সন্ত্রাসী জঙ্গিবাদ লালন পালনকারীরা দেশের উন্নয়ন চায় না বলেছেন প্রধানমন্ত্রী। 50 জনকে দেয়া হলো বঙ্গবন্ধু বিজ্ঞান ও প্রযুক্তি ফেলোশিপ। খালেদা জিয়ার মুক্তির আগে সম্ভাবনা নেই বিএনপির কাউন্সিলর, জানিয়েছেন দলীয় নেতারা। নেত্রীর প্যারোল নিয়ে মন্ত্রীদের বিরুদ্ধে রসিকতার অভিযোগ রিজভির। বিদেশি টিভি চ্যানেলে দেশে সম্প্রচারে অবশ্যই মানতে হবে অবৈধ বিজ্ঞাপন বন্ধের আইন, বলেছেন তথ্যমন্ত্রী। নইলে প্রতিষ্ঠানের লাইসেন্স বাতিল ও 2 বছর কারাদণ্ডের হুঁশিয়ারি। ভারতে 17তম লোকসভা নির্বাচনের প্রথম দফার ভোট গ্রহণ কাল, সব প্রস্তুতি সম্পন্ন। ভোট হবে 7 দফায়। ক্ষমতাসীন বিজেপিকে সমর্থন পাকিস্তানের প্রধানমন্ত্রী। এই ছিল এখনকার মতো। পরের সংবাদ রাত 10:30টায় 9টায় নিউজ টপ 10 আমন্ত্রণ রইল। ফেসবুকে বাংলাভিশন সংবাদ সরাসরি দেখতে লগ ইন করতে পারেন facebook.com/বাংলাভিশন। ধন্যবাদ সঙ্গে থাকায়।